সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জানুয়ারির প্রথম দিন রহস্যজনক ভাইরাসটির আবির্ভাবের পর থেকে হন্য হয়ে ছুটছে মানুষ। নবমতম দিনে কোভিড-19, ৭১তম দিনে মহামারী ঘোষণা করেও এখনও বিশ্ব ছুটছে করোনার পিছু। যতক্ষণ না টিকার হদিস পাওয়া যায় ততক্ষণ ভাইরাসের আগে দৌড়ানো সম্ভব হবে না। তাই বিশ্ব এখন টিকার সন্ধানে। একই সঙ্গে চলছে চিকিৎসা পদ্ধতির পথচিত্র আবিষ্কার। হাল ছাড়েনি বাংলাদেশও। গবেষণা চলছে, সাফল্যের আলো দেখতে পাচ্ছেন কেউ কেউ। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় টিকার ঠিকানা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন আমার সহকর্মী রাশেদ লিমন, আমার সময় সংবাদের প্রতিবেদক। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর কাকন নাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্লোব বায়োটেক লিমিটেড। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। 4 শিশুর ধর্ষণ মামলায় আদেশে হাইকোর্টে বরিশালের বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। মামলার কার্যক্রম স্থগিত, পুলিশকে মানবিক হওয়ার তাগিদ। চাঁদা না পেয়ে সিলেটে পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। প্রথমে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে মৃত্যু বললেও পরে তদন্তের আশ্বাস। আবারও বাড়তে পারে করোনার প্রাদুর্ভাব, প্রয়োজনের বেশি খরচ নয় বললেন প্রধানমন্ত্রী। জাতীয় পতাকা দেয়া হলো সেনাবাহিনীর 10 ইউনিটকে। দেশের দীর্ঘতম সেতু বঙ্গবন্ধুর দৈর্ঘ্য ছুঁল পদ্মা। ৩২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান প্রায় 5 কিলোমিটার। চলতি মাসেই আরও 3টি বসানোর আশা। এবং এবছর হচ্ছে না বিপিএল, 5 দলের অংশগ্রহণে হবে বিসিবির কর্পোরেট লিগ বললেন পাপন। বিদেশি ক্রিকেটারদের অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পরে। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যাব। তবে তার আগে আমরা আলোচনার শিরোনাম যেমন বলছিলাম যে টিকার ঠিকানা, অর্থাৎ টিকা আবিষ্কারের পদ্ধতি চলছে। তো টিকা আবিষ্কার কতদূর এগুলো, সেই সঙ্গে করোনার চিকিৎসা নিয়ে আরও বিভিন্ন গবেষণা চলছে। তো এগুলোর কী অবস্থা, সেগুলো কোন পর্যায়ে রয়েছে, সেগুলো নিয়ে জানার চেষ্টা করেছেন আমার সহকর্মী রাশেদ লিমন। তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন। আমরা রাশেদের রিপোর্টটি দেখব, তারপর মূল আলোচনায় যাব। প্রথম শনাক্তের 10 মাস কেটে গেছে, অথচ এখনও করোনা সুরক্ষার কোনো ঢাল আবিষ্কার করতে পারেনি বিশ্ব। তবে প্রতিনিয়তই হচ্ছে গবেষণা, আসছে নতুন নতুন খবর। কিছু খবরই মিলিয়ে যাচ্ছে, আবার বেশ কিছু দেখাচ্ছে আশার আলো। বাংলাদেশের কি অবস্থা? কোভিড-19 গবেষণার প্রথম স্তরেই আসে ভাইরাসের গতি প্রকৃতি। সেক্ষেত্রে জিনোম সিকোয়েন্স নিয়ে এদেশে কাজ হয়েছে বিচ্ছিন্নভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাবরেটরি, চাইল্ড রিসার্চ ফাউন্ডেশন বেশ কিছু সাফল্যের দাবিদার। এরপরে আসা যাক এর চিকিৎসা পদ্ধতি নিয়ে। গোটা বিশ্বই এখানে ধরাশায়ী। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একবার বলছে এক ওষুধ নিয়ে। তবে আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন নিয়ে কাজ করে দ্রুত করোনা মুক্তির দাবি করেছেন একদল চিকিৎসক। প্লাজমা থেরাপিতেও হুলস্থুল কম হয়নি। এদিকে অ্যান্টিবডি ও র্যাপিড টেস্ট কিট আবিষ্কারের দাবি করলেও দিন শেষে তা আটকে যায়। তবে সবাইকে একরকম চমকে দিয়ে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক এনিমেল ট্রায়ালে সাফল্য দাবি করে এখন প্রতিষ্ঠানটি প্রস্তুতি নিচ্ছে হিউম্যান ট্রায়ালে। শুরুতে নানা প্রস্তুতির কথা বললেও 8 এপ্রিল প্রথম শনাক্তের পর যখন হু হু করে বাড়তে ছিল দেশে করোনা সংক্রমণের হার, তখনই বেরিয়ে আসে স্বাস্থ্য খাতের বেহাল দশা। তবে এক্ষেত্রে প্রথম আশার আলো দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। জিনোম সিকোয়েন্স নিয়ে দেশে এই ভাইরাসের আচরণের বেশ কিছু তথ্য তুলে ধরেন তারা। যে ভাইরাসের যে বিভিন্ন রকমের জিনোম সিকোয়েন্স সারা পৃথিবীতে, সেটার মধ্যে বিশেষ কোনো পার্থক্য আছে কিনা বা সম্পর্ক আছে কিনা, যেটার সাথে আমাদের এর যে ইনফেক্টিভিটি বা সংক্রমণ ক্ষমতা বা রোগ সৃষ্টির ক্ষমতা, এগুলোর কীরকম সম্পর্ক আছে, এই বিষয়টায় আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করেছি। বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ কিংবা আইডিসি এর মতো প্রতিষ্ঠানও গবেষণায় সাফল্যের দাবিদার। আমাদের এই যে ভ্যাকসিন কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সিংয়ের উপর নির্ভর করে। আমি যেটা বলছি, নিউক্লিওটাইড পরিবর্তন হচ্ছে, তারপর অ্যামিনো অ্যাসিড পরিবর্তন হচ্ছে, এই সব কিছুর মধ্যেই কিন্তু অ্যান্টিবডি
একটাই যে আমরা যে বলছি যে অ্যান্টিবডি আমার যে মানে আমি যখন ভ্যাকসিন দিই তখন আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ ওই ভাইরাসের এগেনস্টে পার্টিকুলার ভাইরাস এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। আমরা 5টা মিউটেশন পেয়েছি যেটা পৃথিবীর কোথাও ঘটে নাই। হ্যাঁ, আমাদের এখানে ঘটছে। অর্থাৎ এই এখন আমরা যেহেতু সম্পূর্ণ সিকোয়েন্স করে আমরা জমা দিচ্ছি কোথায়, আমরা জমা দিচ্ছি আছে ইন্টারন্যাশনাল জিন ব্যাংকে। আর যারা ভ্যাকসিন করে তাদের একদল গবেষক প্রতিদিন তাকিয়ে আছে যে নতুন নতুন কোনগুলো সিকোয়েন্স আসছে, রোগের নতুন নতুন কী আসছে। কিন্তু আমাদের এই যে 5টা ইউনিক মিউটেশন তারা কিন্তু পৌঁছে গেছে। সিরো সার্ভেলেন্সের একটা ছোট স্টাডি ঢাকা শহরে করা হয়েছে, সেটা আমরা জানি। আর আমাদের যে আপনি জানেন যে অনেকে সিকোয়েন্সিং করছে, সেটা আইসিডিডিআরবি, আইডিসিআর এবং আইদেশি মিলে অনেকগুলো ভাইরাসের সিকোয়েন্সিং হয়েছে। সেটাও বাংলাদেশের ভাইরাসের সাথে কী সম্পর্ক সেটা আমরা বলবো। এছাড়া আমাদের হাউস হোল্ড ট্রান্সমিশন স্টাডি সেটাও আমাদের শেষ হয়েছে, সেটা ডেটাও আমরা ডিসেমিনেশন করবো। এরপরে আসা যাক চিকিৎসা ব্যবস্থা নিয়ে। সঠিক কোনো গাইডলাইন ছিল না কোথাও। হাইড্রোক্সিক্লোরোকুইন, ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন, একে একে বহু কিছুর নাম আসে। গল্পটা যদিও হঠাৎ করেই শুরু। একজন ডাক্তার সাহেব যিনি তখনকার হাইড্রোক্সিক্লোরোকুইন, এজিথ্রোমাইসিন নিতে চাচ্ছিলেন না, তাকে আমরা সস্তা ওষুধ, উকুন মারার ওষুধ যদি আমরা বলি সবাই এখন, আইভারমেকটিন আর ডক্সিসাইক্লিন দিয়েছিলাম বদলে ওনার পছন্দ মতো। দেওয়ার পর উনি যখন 4-5 দিনে নেগেটিভ হলেন, তারপর থেকে আসলে আমার গল্পটা শুরু। এরপরে আসলে ওই ওষুধে আমরা আরও প্রায় 1000 খানেক মতো রুগী আমরা অলরেডি ট্রিট করে ফেলেছি। হ্যাঁ, এর মধ্যে যারা প্রথমেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং যাদেরকে আমরা প্রথমেই আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন দিতে পেরেছি, টেস্ট সহ টেস্ট ছাড়া, পরে টেস্ট করে পজিটিভ পাওয়া গেছে বা যা থেকে সন্দেহ বেশি হয়েছে, তারা মাশাআল্লাহ তাদের 2-1 জন ছাড়া মোটামুটি সবাই ধন্যবাদে আপ্লুত করেছে যে ফোনে যে আপনার ওষুধটা খেয়ে আমরা ভালো হয়েছে। এছাড়া আমি জানি যে বাংলাদেশের 3-4 জায়গায় ওষুধ অনেক দেওয়া হয়েছে। তা একটা হচ্ছে পুলিশ হাসপাতাল, যেটা আপনারা সবাই জানেন, যেখানে এখন এই ওষুধ চলছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে এমন ব্যক্তির প্লাজমা কাজ করছে করোনা রোগীর ক্ষেত্রে, এমন গবেষণা নিয়েও কাজ হয়েছে। সেক্ষেত্রে করোনা চিকিৎসায় ব্যাপক জনপ্রিয়তা পায় এই প্লাজমা থেরাপি। যখন একটা রোগীর শরীরে নিউট্রালাইজিং অ্যান্টিবডি দেখা যায় তখনই বোঝা যাবে সে সেরে যাচ্ছে। আর পাশাপাশি আমরা যেটা বলেছিলাম যে যেহেতু একটা ভাইরাল রোগ এবং এরপর ভ্যাকসিন নেই, সুতরাং এই ক্ষেত্রে রোগীকে যদি আপনি ম্যানেজমেন্ট করতে হয় তাহলে কিন্তু প্লাজমা থেরাপি দরকার আছে। করোনা টেস্ট নিয়ে যখন হিমশিম খাচ্ছে গোটা দেশ, তখনই গণস্বাস্থ্যের ঘোষণা 30 মিনিটে টেস্ট কিটের আবিষ্কারের। নানা ঝুট ঝামেলায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের শর্ত পূরণে ব্যর্থ হয় এই প্রকল্প। র্যাপিড টেস্ট কিন্তু কোনোভাবেই ওই সময় অ্যাকসেপ্ট করা হয়নি, কিন্তু আজকে আমেরিকার মতো দেশে প্রতি সপ্তাহে 5 কোটি র্যাপিড টেস্ট কেনা হচ্ছে, WHO কিনতেছে। সুতরাং এই যে একটা আমাদের অনেক 3-4 মাস আগে যে কথাটা বলেছি সেটি আমরা করতে না পারলেও ওনারা কিন্তু আমাদের কথা শুনেছেন, বুঝেছেন এবং সেই টেস্ট কিন্তু ডেভেলপ করেছেন, মার্কেটিং করছেন, মানুষের কাজে লাগছে। তবে সবাইকে অবাক করে এক সংবাদ সম্মেলনে নজর কাড়ে তরুণ এক তুর্কি। অশ্রুসিক্ত নয়নে জানান দেন এক সম্ভাবনার কথা। পরের ধাপ কাটিয়ে এখন স্বপ্ন আর বাস্তবের ফারাক দেখছেন না এই তরুণ গবেষক। এখন এসে মনে হয় যে না, আসলে সেই সময় যে ডিসিশনটা আমরা নিয়েছিলাম যে না, অ্যাটলিস্ট একটা কিছু আমরা শুরু করব, এখন সেই স্বপ্নটা একদম নাগালে সামনে চলে এসেছে, যেটা ভাবতে আসলে ভালো লাগে যে না, আসলে আমরা পেরেছি। হিসেব নিকেশে গ্লোব জানান দিল শেষ ধাপে তারা। এখানে যে ফ্লো চার্টটি দেখছেন সেখানে আমরা দেখছি যে মোট 8টি ধাপের মাধ্যমে একটা ভ্যাকসিন অ্যাপ্রুভাল আসে। তো এর ভিতরে এখন আমরা এই 6ষ্ঠ ধাপে দাঁড়িয়ে আছি। আসলে 6ষ্ঠ ধাপ পার হয়ে গেছি। থ্রো সেফটি অ্যান্ড এফিকাসি স্টাডি অ্যানিমেল মডেলে কমপ্লিট। এখন আমরা আসলে ক্লিনিক্যাল ট্রায়ালে যাব, যেখানে হিউম্যানের উপরে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। তো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের মানুষের শরীরে এই ভ্যাকসিনটি প্রয়োগ করার মতো সমস্ত ডাটা বা তথ্য উপাত্ত আমরা হাতে পেয়েছি। সামনে বড় বাধা মানবদেহে প্রয়োগের অনুমতি। গ্লোবের দাবি বল এবার সরকারের কোর্টে। আমাদের তরফ থেকে কাজটি শেষ। এখন এটা
সিআরও এবং সংশ্লিষ্ট যে অনুমোদনের ডিপার্টমেন্টগুলো বা এটা যারা পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন, নিয়ন্ত্রণ করেন, এটা এখন তাদের হাতে। গত 2রা অক্টোবর আবার ওনার WHO ল্যান্ডস্কেপে ড্রাফট ল্যান্ডস্কেপটা আবার প্রকাশ করে, কিন্তু সেখানেও আমাদেরটা অ্যানলিস্টেড হয়নি। তবে দেশে যখন এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ রয়েছে, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই মহামারীতে আরও কিছু করার ছিল। বাংলাদেশের সামর্থ্য ছিল রোগ প্রতিরোধের দুটো মাধ্যম যদি বলি, আমরা বলি পাবলিক হেলথ ইন্টারভেনশনগুলো, সেগুলো নিয়ে গবেষণা করে প্রমাণ করার সুযোগ ছিল যে কোনটা বেশি কার্যকর। আরেকটা হচ্ছে মাস্ক, যেটা আমরা বলছি বারবার, যে এটা নিয়ে গবেষণা করার সুযোগ ছিল যে কোন মাস্ক বাংলাদেশের এই আবহাওয়াতে কার্যকর এবং মানুষের জন্য কমফোর্টেবল। এই গবেষণাগুলো করতে আমরা মিস করলাম, এবং এই গবেষণাগুলো কার্যকরভাবে করলে গত কয়েকদিন আগে আপনারা শুনছেন, এখন সবাই বলছে, আমরা তো গত 3 মাস ধরে বললাম, এখন তো সিডিসি, বাংলাদেশ, ইন্ডিয়া সব দেশেই বলা হচ্ছে যে মাস্ক আসলে ভ্যাকসিনের চেয়ে বেশি কার্যকর। আমাদের সীমাবদ্ধতা বলতে আমাদের প্রচুর রিসার্চের টাকার প্রয়োজন। আমাদের গত বছর আমাদেরকে 20 কোটি টাকা দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের 75টি ডিপার্টমেন্ট এবং 12টি ইনস্টিটিউট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 90টির মতো। সেখানে আমরা যদি 20 কোটি টাকা মাত্র আমরা রিসার্চে পেয়ে থাকি, তাহলে আমরা কি গবেষণা করব বলেন? বিশেষ করে যেমন আমাদের সায়েন্সের যে সমস্ত বিভাগগুলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমাদের বায়োকেমিস্ট্রি, আমাদের ফার্মাসি, আমাদের নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেগুলোতে ফিজিক্স, আমাদের যেখানে রিসার্চ করবে, সেই রিসার্চ ফান্ডগুলোতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ টাকা না পেয়ে থাকি, তাহলে টিচাররা কোত্থেকে পারবে? বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ওনারা বিভিন্ন এনজিওর সাথে কাজ করছে, বিভিন্ন সময় স্বল্প পরিমাণ যে ফান্ড পাচ্ছে সেইটুকু নিয়ে কাজ করছে। তো সুতরাং সরকার যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ ফান্ড দিয়ে থাকে, ফান্ড দিতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের শিক্ষকদের গবেষণা করতে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের ওই ধরনের সায়েন্টিস্ট, ওই মানের বিশ্বমানের সায়েন্টিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আছে। সেক্ষেত্রে একটি বিষয়ে সবাই একমত, এই মহাদুর্যোগে সরকারি পৃষ্ঠপোষকতায় গবেষণা হতে পারত সমন্বিত উদ্যোগে। আমাদের অনেকে যোগাযোগ করেছে, কিন্তু মন্ত্রণালয় থেকে আমরা ওই সহযোগিতাগুলো পাইনি। বাংলাদেশের কালচারালে মাল্টিডিসিপ্লিনারি, মানে অনেক বিভাগ মিলে একটি বড় গবেষণা দল গড়ে উঠবে, বিভিন্ন প্রতিষ্ঠান মিলে একটা গবেষণা দল গড়ে উঠবে, এই ঘটনাটি খুব কমন না। আমি শুরু থেকেই বলছিলাম যে একটি ন্যাশনাল একটি কমিটির অধীনে যদি আইডেন্টিফাই করা হতো যে কোথায় কোথায় আমাদের কাজ করা দরকার, তাহলে হয়তো আমরা এখান থেকে আরও ভালো ফলাফল পেতাম। করোনা গবেষণায় নিজেদের সক্ষমতার প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশ, তবে এখনো সময় আছে। দরকার সরকারের সহায়তা আর নিজেদের উদ্যোগে এগিয়ে আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা। তাহলে হয়তো দীর্ঘমেয়াদে করোনা মোকাবিলা অনেকটাই সহজ হবে। কোনো গবেষণা কিন্তু মানে উইদাউট মানে মানি বা অর্থ ছাড়া হয় না। কোনো সময় ভালো গবেষণা করতে গেলে কিন্তু অনেকটা অর্থের প্রয়োজন, এবং সেই অর্থটা আবার যখন ব্যয় করা হয়, তার বিনিময়ে যে ফলাফল পাওয়া যায় তা কিন্তু মানব জনগোষ্ঠীর জন্য তার কয়েক গুণ বেশি ফেরত দেয় বা উপকার করে। তাহলে আমি মনে করি যে আমাদের পার্টিকুলারলি স্বাস্থ্য মন্ত্রণালয় এই জায়গাটায় যদি উদ্যোগী ভূমিকা রাখে, যে একটা অর্থ বরাদ্দ দেয় যারা নাকি গবেষণা করতে চায়, তাহলে আমি মনে করি করোনাকালীন সময়ে এবং করোনা পরবর্তী অথবা করোনা বাইরেও আমাদের বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম আরও বেশি করা যাবে। কারণ অর্থ ছাড়া আসলে গবেষণা করাটা খুবই মানে দুরূহ। এসবের পাশাপাশি দেশে সংক্রমণের আসল চিত্র কি তা এখনো অজানা, তাই এক্ষেত্রে গবেষণার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখছিলাম আমার সহকর্মী রাশেদের তৈরি করা রিপোর্টে। আমরা মূল আলোচনায় যাব। শুরুতেই যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের সঙ্গে। স্যার, দেখছিলেন আমাদের সহকর্মী রাশেদের তৈরি করা রিপোর্টটি অনেক বিষয় তুলে এনেছেন, অনেক প্রশ্ন তুলেছেন। আমি যদি স্যার রাশেদের একেবারে শেষ কথাটা দিয়ে শুরু করতে চাই, সংক্রমণের আসল চিত্র কি সেটি আমাদের এখনও অজানা। তাহলে সেই 8ই মার্চের পর থেকে আজকে অক্টোবরের কত 11, এখনো পর্যন্ত আমরা আসল চিত্রই পাইনি। তাহলে মোকাবিলাটা করব কিভাবে, অথচ এই পর্যন্ত পার হয়ে এসেছি? ধন্যবাদ। আসলে তো এই প্রশ্নটা প্রথম দিন থেকেই আসলে খুব বেশি আলোচিত একটা ব্যাপার, যে আসলে আমাদের আসল চিত্র বলতে আমরা বুঝতে চাই যে সংক্রমণের সংখ্যা, পরিমাণ এবং সেটা ধরন, এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা, যেটার জন্য প্রধানত দরকার ছিল ল্যাবরেটরি সামর্থ্য থাকা। আমাদের প্রথম দিকের কয়েক মাস সময় নষ্ট করেছি আমরা আমাদের দেশের এক্সিস্টিং ল্যাবরেটরি এবং যে আমাদের জনবল আছে, দক্ষ জনবল, তাদেরকে ব্যবহার করতে পারিনি আমরা। প্রথম কয়েক মাস একটি প্রতিষ্ঠানে সীমিত থাকার কারণে এই গবেষণাটি যথেষ্ট স্প্রেড করেনি। পরবর্তীতে পর্যায়ক্রমে বেড়ে এখন প্রায় 90টির বেশি প্রতিষ্ঠানে
পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে আসলে যে কথাটি ডক্টর বিজনশীল বলছিলেন আসলে যে পৃথিবীর সব দেশই আসলে আলটিমেটলি আরটিপিসিআর বেস যে এখনকার এক্সিস্টিং মানে যে এটা এই মনিটরিং সিস্টেম থেকে ওনারা শিফট করেছে, কারণ এটাতে আসলে যথেষ্ট সংখ্যায় পরীক্ষা করা যায় না, মানে লক্ষ লক্ষ পরীক্ষা এটা দিয়ে করা সম্ভব না। তো আমাদের যে সামর্থ্য ছিল 20-25 হাজার করার, সেটাও আমরা করতে পারছি না। এখন আমরা তার চেয়ে কম পরীক্ষা করছি। এখন পরীক্ষা কম করার কারণে আমরা দেশের চিত্রটা জানতে পারি না। দেশে যদি প্রতিদিন আমরা একটা 17 কোটি মানুষ, পৃথিবীতে আপনারা শুধু মিলিয়ন অনুযায়ী মানে একটা হিসাব আছে প্রতি মিলিয়নে কত পরীক্ষা, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর শেষ একেবারে নিচের দিকে। তাতে চিত্র জানার কোনো কারণ নাই এরকম ভাবে করলে। এবং এটা তো সত্য কথা, যেভাবেই বলেন আমরা এই যে সংখ্যাগুলো বলা হয় প্রতিদিন বুলেটিনে, 17 কোটির মধ্যে 17 জন লোক পাওয়া যাবে না যারা এই সংখ্যাগুলো বিশ্বাস করে। আসলে এটা একেবারে সত্য কথা, এটা কেউ বিশ্বাস করে না। সবাই জানে যে এখানে আসলে একটা ধারণা দেওয়া হচ্ছে, এবং এইরকম একটা অবিশ্বাস্য তথ্যের উপর ভিত্তি করে যদি আমরা আসলে পরিকল্পনা করি, তাহলে ডেফিনেটলি আমরা কোনোভাবে এটাকে ম্যানেজ করতে পারবো না। কিন্তু আবার বলা হচ্ছে যে প্রাদুর্ভাব বাড়তে পারে সামনে। এই যে প্রেডিকশনটা প্রাদুর্ভাব বাড়তে পারে, এই প্রেডিকশনটা হচ্ছে গ্লোবাল। ওনারা আসলে এটাকে গ্লোবালটা এক্সট্রাপোলেট করে বলতেছেন। এখানে কোনো আমাদের দেশে কোনো গবেষণা ফলের উপর ভিত্তি করে বা আমাদের প্রাপ্ত ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখাচ্ছেন যে ট্রেন্ড উপর দিকে, সেটা না। ওনারা এটার শব্দ ব্যবহার করে ফেললেন সেকেন্ড ওয়েভ। খেয়াল করবেন যে প্রথম ওয়েভটা যে নেমে এসে, যেটাকে বলা হয় যেটাকে নেমে এসে এটা মানে পাহাড়টা তো নেমে আসতে হবে মালভূমিতে, সেইটুকু নেমেই আসে নাই, অথচ তারা বলে ফেললেন সেকেন্ড ওয়েভ। এটাকে সেকেন্ড ওয়েভ না, এটা ফার্স্ট ওয়েভের এক্সটেনশন। এই ব্যাপারগুলো ডিবেটেবল করে, মানে ওয়েভ কখনো কমেনি আমাদের। হ্যাঁ, কোনোদিনই কমেনি আমাদের, আমরা দেখতে পাইনি কোনোদিন নিচে নেমে আসতে। অতএব এই জিনিসগুলো একেবারে অস্পষ্ট রাখা হয়েছে, এবং এগুলো যথেষ্ট গবেষণা করা দরকার এই বিষয়গুলো সম্পর্কে, এবং এগুলো এখন দুরূহও না। ওনারা বারবার অর্থের কথা বলছিলেন, এগুলো খুব এক্সপেন্সিভও না। সবচেয়ে সমস্যাটা দুর্ভাগ্য হচ্ছে এগুলো বাংলাদেশের মতো দেশেরও আর্থিক সামর্থ্যের মধ্যে আসলে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার কাঠামোগুলো তৈরি করা। মানে হয়তো আমরা জেনোম সিকোয়েন্সিংয়ে যে কথা বলছি, ভ্যাকসিন রিসার্চের জন্য যে পরিমাণ টাকা লাগে সেগুলোর ক্ষেত্রে হয়তো আমাদের সামর্থ্য একটু কম হতে পারে, কিন্তু সাধারণ জনগোষ্ঠীর মধ্যে কতটুকু স্প্রেড করেছে তাদেরকে ডিটেক্ট করার ক্ষেত্রে যেই সামর্থ্য, সেই আর্থিক সামর্থ্য বাংলাদেশে আছে আসলে। জি স্যার, ধন্যবাদ। আমি আপনার সঙ্গে আবার যুক্ত হবে, একটু ডক্টর কাকন নাগের সঙ্গে কথা বলে তারপর আসে তোমার কাছে আসি। ডক্টর কাকন নাগ আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডক্টর কাকন নাগ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনাদের একজন সহকর্মী বলছিলেন যে আপনারা একেবারেই 8ম ধাপের মধ্যে এই মুহূর্তে 6ষ্ঠ ধাপে রয়েছেন। অ্যানিমেল ট্রায়াল শেষ করেছেন, হয়তো আপনারা হিউম্যান ট্রায়ালের দিকে যাবেন তেমনটা ইঙ্গিত দিয়েছেন। তো তারপরেও আরেকটুকুই বিস্তারিত বলবেন, কারণ আপনারা যখন এই ভ্যাকসিন নিয়ে কাজ করছেন শোনার পর থেকেই কিন্তু পুরো জাতি আপনাদের কাছ থেকে সুখবর শোনার অপেক্ষায় রয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা অ্যানিমেল ট্রায়ালের যে ধাপটি শেষ করেছি, এটি আসলে কনফার্মেটরি অ্যানিমেল ট্রায়াল, প্রি ক্লিনিক্যাল ট্রায়াল বলবো আমরা। এখানে আমরা এর সেফটি এবং ইমিউনোজেনিসিটি এবং এফিকেসি 3টি জিনিসই কিন্তু দেখেছি আমরা। তো সেটি সন্তোষজনক পর্যায়ে আসার পরে আমরা এটি বায়ো আর্কাইভে পাবলিশ করেছি। সেটি অবশ্যই একটি জার্নাল নয়, পিয়ার রিভিউড জার্নাল নয়, একটি ওপেন মিডিয়া। তো সেখানে কিন্তু আমরা আমাদের রেজাল্টটি উন্মুক্ত করে দিয়েছি, এবং আমরা খুব ভালো কিছু রেসপন্স পেয়েছি ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কমিউনিটি থেকে। তো এখানে এখন যে ডাটাটি আছে আমাদের, এই ডাটার ভিত্তিতে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা সিআরওর সাথে কথা বলছি। আমরা খুব দ্রুতই আশা করি সিআরওর সাথে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, এবং আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে এগিয়ে যাব। জি ধন্যবাদ। তাতে আমাদের সঙ্গে থাকুন, আমি স্যারের কাছ থেকে বিষয়ে জানবো, কিন্তু তার আগে রাশেদ আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের স্যার যে বিষয়টি বলছিলেন যে ভ্যাকসিন নিয়ে গবেষণা বা সেই পর্যায়ে হয়তো একটা বিষয়, কিন্তু একেবারে সংক্রমণের কোন পর্যায়ে আছে কিংবা কি পরিমাণ স্প্রেড করেছে, বা যেটা বলছিলাম যে সেকেন্ড ওয়েভ না ফার্স্ট ওয়েভের এক্সটেনশন, সেইটা জানার মতো সক্ষমতা বাংলাদেশের রয়েছে স্যার মনে করছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের। তো আপনার অভিজ্ঞতা কি? দীর্ঘদিন ধরে সেই 8ই মার্চ থেকে শুরু করে আপনি এই করোনার বিষয়ক রিপোর্ট করছেন, তো এই জায়গাগুলোতে আমরা কেন কতটুকু সংক্রমণের মাত্রা সেটি নিশ্চিত না হওয়ার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? আসলে মানে যদি বলি, আমি তো দেখলাম এছাড়াও কিন্তু আরও বেশি যে কয়েকটা গবেষণা দেখলাম, আরও কিছু কিন্তু বেশ কিছু বিচ্ছিন্নভাবে আরও কিছু হয়েছেন। স্যার হয়তো বা বলবেন, স্যার নিজেও একটি গবেষণার সঙ্গে যুক্ত আছেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে স্যার যে বিষয়টি বলি, এইসব গবেষণা অনেক অর্থের কথা যেটা বলা হচ্ছে, সেটা স্যারও বললেন যে প্লাস আমরা যেটা বলছি ভ্যাকসিন কিংবা জিনোম সিকোয়েন্সে অনেক অর্থের ব্যাপার, অর্থের সংশ্লিষ্ট থাকে। কিন্তু যে বিষয়টা আসলে প্রকৃত চিত্র, আমরা যদি করোনা মোকাবেলা করতে হয় সবার আগেই কিন্তু প্রকৃত চিত্রটা দরকার। সেক্ষেত্রে ওভাবে কিন্তু খুব বেশি বা কোনো গবেষণায় কিন্তু আমরা দেখিনি, এবং এই বিষয়টা কিন্তু খুব বেশি কেউ আমলে নিয়েছে
এমন বিষয়টাও কিন্তু দেখিনি। অর্থাৎ সংশ্লিষ্ট যারা স্বাস্থ্য মন্ত্রণালয় বলি বা এই টেকনিক্যাল কমিটি যারা বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছে সময় সময়, যেগুলো সবগুলো নিচ্ছে না, তারপরও তাদেরও তো অভিযোগ আছে তাদের উপদেশগুলো বা তাদের পরামর্শগুলো নেওয়া হচ্ছে না, তাদের কাছ থেকেও কিন্তু খুব বেশি এরকম দেখছি না। তবে একটি আসার বিষয় যেটা আইসিডিডিআরবির কাছ থেকে আমরা যে আইডিসি এর কাছ থেকে তথ্য পেয়েছি যে তারা বোধহয় 2-1 দিনে তাদের যে একটি গবেষণা আছে হাউসহোল্ড ভিত্তিক, সেটির একটি বোধহয় ফল তারা প্রকাশ করতে যাচ্ছে। এই যে আপনি রাশেদ যাদের কথা বলছেন, স্যার কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে শুরুর দিকে একটি প্রতিষ্ঠানের কাছে ছিল, এ কারণে প্রথম দিকের বিষয়গুলো তো পরবর্তীতে স্প্রেড হয়েছে। তা এখন তারা গবেষণা করে তাদের ফলাফল দিবেন, সেটির উপরে বা মানুষ কতটুকু আস্থা নেবে? এখন এই বিষয়টা বলি, শুরুর দিকে যে ঝামেলাটা হয়েছিল এই ব্রিফিং কেন্দ্রিক বা অন্যান্য যে বিষয়গুলো, ওই এফোর্টটা যদি এই প্রতিষ্ঠানটির কথা বলা হচ্ছে তারা যদি শুরু থেকেই তাদের গবেষণায় দিত, এই দিকের কত কি রুগী আছে, কত কি হচ্ছে না হচ্ছে, এইটা না ছেড়ে তারা শুরু থেকে যদি এই গবেষণায় যেত, তাহলে কিন্তু আমরা এরই মধ্যে একটা ভালো হয়তোবা ফলাফল পেতে পারতাম। জি, ধন্যবাদ রাশেদ, আপনার সঙ্গে। স্যার, এই যে শুনছিলেন ডক্টর কাকন নাগ বলছিলেন, আসলে স্যার এইসব টেকনিক্যাল ব্যাপার তো আমরা বুঝি না, আপনি নিশ্চয়ই অনেক ভালো জানেন। তো ওনারা এখন যে পর্যায়ে আছেন এবং যতটুকু এখন পর্যন্ত তিনি ব্রিফ করলেন, আমরা আসলে কবে নাগাদ আশাবাদী হতে পারি যে আমাদের বাংলাদেশের নিজস্ব ভ্যাকসিন বাজারে আসবে? আমি একটু স্যার একটু জিনিস অ্যাড করি। উনি যেটি বলছিলেন ডক্টর কাকন নাগ, যেটা আসলে ওনাদের কাছে বারবারই একটা প্রশ্ন, ওনারা কিন্তু পিয়ার রিভিউর জন্য দেননি, উনি একটা ওপেন পিয়ার রিভিউ এখনো তিনি বলেছেন তাদের এই যে ইথিক্যাল অ্যাপ্রুভালের ক্ষেত্রে কতখানি প্রভাব পড়তে পারে। এখন এখানে আসলে এবারে ভ্যাকসিন রিসার্চে পৃথিবীব্যাপী যা চলছে, সেখানে সব জায়গায় কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে মহামারীর এই ব্যাপকতা বিবেচনা করে, এবং সেক্ষেত্রে বিভিন্ন দেশ বিভিন্নভাবে করেছে এই মানে রিল্যাক্সেশনগুলো। ওনারা যে স্টেজে দাঁড়িয়ে আছেন, প্রিক্লিনিক্যাল শেষ করেছেন, সেরকম পৃথিবীতে এই মুহূর্তে 90টার বেশি ভ্যাকসিন এই স্টেজে আছে, আর 40-এর উপরে প্রায় 44টা ভ্যাকসিন মানবদেহের ট্রায়াল চলছে। ওনারা ঠিক বর্ডার লাইনে এখন এসে পৌঁছেছেন। এই বর্ডার লাইন ক্রস করে ওনারা মানবদেহে ভ্যাকসিন ট্রায়াল করার অনুমতি পেতে হলে ওনারা যেখানে যে কথাটা বলছেন যে পিয়ার রিভিউড না, একটা বায়ো আর্কাইভ যে ওপেন সোর্স, আসলে মেড আর্কাইভ, বায়ো আর্কাইভ এগুলো হচ্ছে ওপেন সোর্স, জাস্ট রিপোজিটরির মতো, ওখানে জমা দেওয়া যায়, ছোটোখাটো রিভিউ হয়, কিন্তু এটা পিয়ার বলা যায় না। এই তথ্যের উপরে মানে এখানে দেওয়া যে তথ্য, সেগুলোর উপর ভিত্তি করে আসলে খুব কম দেশই আসলে মানবদেহে পরিচালনার অনুমতি দিবে। এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ মনে করবে আর কি, যারা নাকি এটা এথিক্যাল রিভিউ করবেন, ওনারা এটাকে বেশ ঝুঁকিপূর্ণ মনে করবেন এই কারণে যে এই তথ্যগুলো এখন পর্যন্ত মানে বিজ্ঞানী মহলে রিভিউ করা হয়নি। তো এই জন্যে আমার কাছে মনে হয় যে ওনাদের এই ব্যাপারটা খুবই দ্রুত ওভারকাম করার চেষ্টা করা দরকার ওনাদের পক্ষ থেকে, যেন এটা পিয়ার রিভিউ জার্নালে পাবলিশড হয়। এমনকি আসলে এখানে একটু আমি একটু আপনাকে থামাচ্ছি স্যার, মানে একটু দর্শক বা আমরা যারা একেবারে লেম মানুষ তাদের বোঝার জন্য, অর্থাৎ আমার পিআর জার্নালে না দিয়ে যদি আমি এরকম বায়ো আর্কাইভে দিই, সেটি হচ্ছে যে কোনো সায়েন্টিস্ট কিংবা যে কেউ যদি তিনি স্বপ্রণোদিত হয়ে কোনো মন্তব্য করেন, সেটি আমরা নিতে পারবো। কিন্তু যদি আমি পিআর জার্নালে দিতাম, তাহলে হচ্ছে একেবারেই সরাসরি আমরা এক্সপার্ট ওপিনিয়ন পেতাম। ব্যাপারটা কি এরকম? অ্যাবসলিউটলি এক্সপার্ট ওপিনিয়ন না, আসলে আপনার খেয়াল করতে হবে যে কটা জার্নাল, যে কটা ভ্যাকসিনকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা অন বোর্ড, এর সবগুলোর ফেজ 1, ফেজ 2 এবং এর প্রিক্লিনিক্যাল ট্রায়ালগুলো পাবলিশড আর্টিকেল, এবং সেই জার্নালগুলোর নাম দেখতে হবে যে পৃথিবীর লিডিং জার্নালে তারা পাবলিশ করেছে। যখন লিডিং জার্নাল এটা পাবলিশ হয়, তখন হয় কি যে এথিক্যাল বডি যারা আছেন ওনারা একটা কনফিডেন্স পায়। আদারওয়াইজ এই ডাটা, ওনাদের যে অ্যানিমাল ডাটা, সেটা যদি একটা এথিক্যাল কমিটির কাছে জমা দেওয়া হয়, ওনারা এটাকে রিভিউ করতে ইটস এ লং প্রসেস। সো এই প্রসেসটা তখন যদি এক্সিস্টিং একটা জার্নালের রিভিউ বোর্ড করে দেয়, তাহলে হয় কি তখন যারা এথিক্যাল কনসিডারেশন থাকে ওনারা ওইটাকে বিশ্বাস করেন। এখন ওনারা যদি এই অ্যানিমেল ট্রায়াল দেন, রেজাল্ট দিয়ে জমা দেন, অবশ্যই দিতে পারে। বাংলাদেশ যেহেতু ডেসপারেট এখন আমাদের দেশে আমরা মনে করছি, সবাই মিডিয়া বলেন সবাই, কিন্তু এই ডেসপারেটনেসটা আসলে একটা জিনিস বলে দেওয়া ভালো, আমি বারবারই অনবোর্ড বলতেছি যে এটা আসলে ভ্যাকসিন আমাদের যে 50% কার্যকারিতা ভ্যাকসিন আসবে পৃথিবীতে ফার্স্ট রাউন্ডে, এই 9টা ভ্যাকসিন যা আসছে সেগুলো সব 50 থেকে 60% কার্যকারিতা থাকবে। আমাদেরকে অবশ্যই 2021 সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটা দাগে যেগুলোকে আমরা সনাতনী অর্থে ভ্যাকসিন মনে করি, ওই ধরনের কার্যকর ভ্যাকসিন আস্তে আস্তে আরও 1 বছরের চেয়ে বেশি সময় লাগবে আসলে। এর আগে যেগুলো আসবে, এখানে এখন এটা ব্যাংক কোভিড বোধ নাম দিয়েছেন ওনারা। ব্যাংক কোভিড নিয়ে আমাদের যদি উচ্ছ্বাস যেন বেশি না বের হয়। আমি খুবই অবাক হয়েছি ওনারা যখন বলেছেন জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে। এটা খুবই কিন্তু ইন্ডিকেট করে যে ওনাদের 1-2-3 ফেজ 1-2-3 ধারণা স্পষ্ট না আসলে। 3 মাস সময়ের মধ্যে, মানে অক্টোবরে দাঁড়িয়ে উনি যদি বলেন যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, মানে অ্যানিমেল ট্রায়াল শেষ করে 3 মাসের মধ্যে ভ্যাকসিন নিয়ে আসতে পারবো আমরা মানুষে, এটা খুবই আনইউজুয়াল ক্লাইম।
এবং এটা লেংথ অফ বোঝা যায় যে ওনাদের এর মধ্যে চিন্তা করা যায় না, প্রায় 31 থেকে 32,000 এনরোলমেন্ট লাগবে, মানে আনুমানিক 31-32,000 মানুষের মধ্যে এনরোলমেন্ট এবং 6 মাসের প্রোটেকশন দেখতে হবে। কীভাবে ওনারা 3 মাস এটা বলেছেন, এটা কিন্তু আসলে হয় কি এত ভালো একটা অ্যাচিভমেন্টের পরে কথাবার্তার ব্যাপারে একটু সংযম হতে হবে। আমাদের আসলে গবেষক এবং বিজ্ঞানীদের এই সংযমটা খুবই প্রয়োজন। আসলে এই উচ্ছ্বাস হয়ে গেল, যে আবেগপ্রবণ হয়ে গেলাম, এইভাবে আসলে বিজ্ঞান চর্চা করা খুবই অসুবিধা, এতে মানুষ আসলে মিস্লিড হয়ে যেতে পারে আসলে। জি স্যার, আমি ডক্টর কাকনার সঙ্গে যুক্ত হওয়ার আগে আরেকটু বিষয় জানতে চাই স্যার। আপনি যেটি বলছেন যে 9টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে, 50% কার্যকর হতে পারে। তো এখন ব্যাপারটি কি, আমি একেবারে সাধারণ ভাষায় জানতে চাই, যেমন ধরেন স্যার আমরা এখন যে ভ্যাকসিনগুলো নেই বা যে টিকাগুলো নেই বিভিন্ন রোগের জন্য, ধরে নেই আমরা যে এই টিকাটি আমি নিলে এই রোগটি আমার হবে না। তো এখন এইটার ক্ষেত্রে হচ্ছে আমার নেয়ার পরেও 50% আশঙ্কা থেকে যায় যে আমি আবারও কোভিড আক্রান্ত হতেই পারি। এটা ওনারা বলতে চায় যে 100 জনকে যদি ভ্যাকসিনটা দেওয়া হয়, 50 জন রোগাক্রান্ত হবেন না, বাকি 50 জনের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, মানে ওনারা প্রোটেক্টেড হবেন না। এখন পর্যন্ত এই বিষয়টা কিন্তু প্রমাণ করা যায়নি। এখন পর্যন্ত উনি যেটা দেখা যাচ্ছে যে শরীরে 3টা জিনিস কি দেখতেছেন ওনারা, যে অ্যান্টিবডি, নিউট্রালাইজিং অ্যান্টিবডি এবং সেলুলয়েড। এখন এইটা আলটিমেটলি যখন নাকি এক্সপোজ হয়, যেই জন্য বাংলাদেশ রিসার্চের জন্য আপনারা অবাক হয়ে যাবেন, বাংলাদেশে আরও অনেক ভ্যাকসিন ট্রায়াল হবে। আসলে আমরা যে সিনোভ্যাক নিয়ে এত কথা বলছি কিছু না, আরও 2-3টা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়াল হবে, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে আছে। তো আপনি যখনই এখানে কোনো ভ্যাকসিন ট্রায়াল করছেন, ভ্যাকসিন যে মানুষটিকে দেওয়া হলো সেই ওই মানুষ ওই কমিউনিটিতে ঘুরতে, যেখানে ট্রান্সমিশন হচ্ছে। সো যাদেরকে দেওয়া হয়নি তাদের মধ্যে ইনফেকশন রেট এবং যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের মধ্যে ইনফেকশন রেট পার্থক্যটা বাংলাদেশে যত ভালোভাবে দেখা যাবে, পৃথিবীর খুব কম দেশে এটা এত সহজে দেখা যাবে। অতএব বাংলাদেশে অনেক ভ্যাকসিন ট্রায়াল হবে আসলে আগামীতে, এটা নিশ্চিত থাকতে পারে। তাহলে স্যার এই যে অনেক দেশের বা অনেক কোম্পানির বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনেক বেশি আগ্রহ, এটাও একটা কারণ। অ্যাবসলিউটলি, এটাই প্রধান কারণ, এটি প্রধান কারণ। এবং এই বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশকে খুবই আসলে স্ট্র্যাটেজিক নেগোসিয়েশন লাগবে। এবং এই ক্ষেত্রে আসলে একটু খেয়াল করা দরকার, এটা কোনো কাউকে আঘাত করার জন্য না, আসলে যে এই নেগোসিয়েশনগুলো সায়েন্টিস্টদের হাতে ছেড়ে দেওয়া দরকার আসলে। কারণ সায়েন্টিস্টকে চিনি, মানে আমরা সায়েন্টিস্টের সঙ্গে কমিউনিকেট করবে। আসলে অন্যদেরকে দিয়ে এই কাজগুলো করতে গেলে, নেগোসিয়েট করতে গেলে আপনারা অবশ্যই বলতে পারেন যে আমরা আশা করবো এখানে টেকনোলজি ট্রান্সফার হবে, আমরা আশা করবো এখানে আসলে এইটা হবে, এগুলো বলে দেন, আপনি সায়েন্টিস্টদের বলে দেন। কিন্তু অন বোর্ড টেবিলে আসলে সায়েন্টিস্টদেরকে এই জিনিসটা নেগোসিয়েট করতে দেন। আপনি আপনার গাইডলাইন বলে দেন যে বাংলাদেশ কি এক্সপেক্ট করে। বাংলাদেশ এক্সপেক্ট করে যে হ্যাঁ এই ট্রায়াল শেষ হলে পরে এখানে টেকনোলজি ট্রান্সফার হবে। বাংলাদেশ এক্সপেক্ট করে যে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড প্রোডাকশন লাইন থেকে আমরা এতগুলো ভ্যাকসিন পাবো। ওনারা এখন সায়েন্টিস্টরা আলোচনা করে এটাকে একটা জায়গায় নিয়ে আসবেন। কিন্তু এই আলোচনাটা যদি সায়েন্টিস্ট ছাড়া অন্যরা টেবিলে আলোচনাটা করতে যান, এটা আসলে পেরে উঠবে না। এটা খেয়াল করা দরকার যে দুনিয়ার কোথাও কিন্তু এটা এইভাবে করতেছে না। সব জায়গায় আপনি আমেরিকাতে একটা তো বড় প্রোগ্রাম আছে, অপারেশন ওয়ার্প স্পিড, যেটা এটা পুরো সায়েন্টিস্টরা লিড করে। 2 সেক্রেটারি আছে, দেখবেন 2জন সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি আছে, কিন্তু ওখানে হেলথ সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি, এইচএইচএস সেক্রেটারি এবং ডিফেন্স সেক্রেটারি, ওনার অ্যাডভাইজার। কিন্তু মূল সায়েন্টিস্টটা হচ্ছে মেইন সিইও এন্ড সিওও, দুইজনই হচ্ছে সায়েন্টিস্ট। সো এই ব্যাপারটা বুঝতে হবে, সেক্রেটারি বা যারা নাকি ব্যুরোক্রেটিক, ওনারা অবশ্যই লিড করবেন, পলিটিশিয়ানস ওনারা অবশ্যই লিড করবেন। এই গত 8 তারিখে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন বলছে যে আসলে গ্লোবাল লিডারশিপে যারা ফেল করেছে সেই দেশগুলোই, মানে পলিটিক্যাল লিডার যেখানে ফেল করেছে ওই দেশগুলো এই কোভিডে বেশি এফেক্টেড হয়েছে। আর যেখানে পলিটিক্যাল লিডার মানে সায়েন্টিস্টদের সঙ্গে অ্যালাইনমেন্টে ছিলেন তারাই সাকসেসফুল, এবং ওনার লিস্ট অফ কান্ট্রিজ দিয়েছে। এবং এইরকম এনইজিএম 200 বছর একটা পুরনো জার্নাল এডিটোরিয়ালে এইভাবে বলা স্পষ্টভাবে যে আসলে পলিটিশিয়ানরা যখন সায়েন্টিস্টদের সঙ্গে অ্যালাইনমেন্টে থাকে তখনই শুধুমাত্র তারা মহামারী মোকাবেলায় সাকসেসফুল হয়। স্যার ধন্যবাদ, আমি একটা ফোন নিয়ে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি পলাশ বলছি পঞ্চগড় থেকে। জি। আমাদের করোনার প্রায় 7 মাস বয়স পার হয়ে গেল। আমরা প্রথম থেকে দেখে আসতেছি যে টেস্টে ভেজাল, মাস্কে ভেজাল, পিপিতে ভেজাল। তো এখন ভ্যাকসিনের আজকে আলোচনা হচ্ছে। তো সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো যে এই ভ্যাকসিনটা আমরা আসল পাচ্ছি কি নকল পাচ্ছি? জি, আসল পাওয়ার জন্য কি একটা দিক নির্দেশনা? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, বরং আমরা ডক্টর কাকন নাগের কাছ থেকে বসে উত্তর নেওয়ার চেষ্টা করি। ডক্টর কাকন নাগ, শুনছিলেন যে একজন দর্শক বলছেন যে তারা আসলে কিভাবে নিশ্চিত হবেন যে ভ্যাকসিনটি আবিষ্কৃত হতে যাচ্ছে সেটি একেবারেই বিশুদ্ধ, একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্যার আছেন। স্যার একটি বিষয় বলেছেন এখানে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে অক্টোবরে দাঁড়িয়ে আপনারা বলছেন যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনারা ভ্যাকসিন বাজারে দিতে পারবেন, সেটি স্যারের কাছে আনইউজুয়াল মনে হচ্ছে। একটু আপনার ব্যাখ্যা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রফেসর সাইদুর রহমান সাহেবকে কি বলা যায় কিছু জিনিস ইনফরমেশন মানে আপনাদের মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে দিতে চাই। সেটি হচ্ছে উনি যেটি বলেছেন যে পিয়ার পাবলিকেশন না হলে ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে না বা হওয়াটা খুব রেয়ার।
আসলে ব্যাপারটি তা নয়, এটি মোটেও সত্য কথা নয়। সত্য ইনফরমেশন হচ্ছে, আমি আপনাকে বলছি, মডার্নার কথাই যদি আমরা বলি, মডার্না ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে মে মাসে, মোস্ট প্রবাবলি মে মাসের 2 তারিখ। তো কিন্তু ওদের পাবলিকেশনটি আমরা বায়ো আর্কাইভে এসেছে জুনের 11 তারিখ, এবং ওদের যে মূল পাবলিকেশনটি সেটি আরো 2 মাস পরে এসেছে। এটি হলো মডার্নার কথা। এরপরে আসলো ফাইজারের যে পাবলিকেশনটি তারা কিন্তু বায়ো আর্কাইভেই করেছে, ওটি কিন্তু আজ পর্যন্ত পাবলিকেশনটি পিয়ার রিভিউ জার্নালে প্রকাশই হয়নি, এবং এটি ওদের কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3ও চলে যাচ্ছে, আপনারা সবাই জানেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের কথা যদি বলি, সেটা আরেকটি খুব স্ট্রং ক্যান্ডিডেট, সেটিও কিন্তু যখন সেটি খুব রিসেন্টলি কিন্তু ইয়েতে এসেছে নেচার কমিউনিকেশনে, সেটি কিন্তু প্রথমে বায়োআর্কাইভে এসেছিল এবং তারপরেই কিন্তু তারা ক্লিনিক্যাল ট্রায়ালের পারমিশনও পেয়ে গেছে। ওদের পেশেন্ট রিক্রুটমেন্টও চলছে ইংল্যান্ডে 6টি সেন্টারে। আমি যদি জনসন এন্ড জনসনের কথা বলি, তাদের আপনারা জানেন যে ক্লিনিক্যাল ট্রায়ালের খুব ভালো ডাটা এসেছে, তাদের পাবলিকেশনটি কিন্তু তারা বায়োআর্কাইভে প্রথম করেছিল, এবং আজকে থেকে মাত্র 2 সপ্তাহ আগে অথবা আরো তারও কম সময় আগেই মাত্র এটি পিয়ার রিভিউ জার্নালে এসেছে। তো এটি একটি সম্পূর্ণ কি বলা যায় মন গড়া তথ্য যে কি বলা যায় পাবলিকেশন পিয়ার রিভিউ জার্নালে আসেনি বলে কি বলা যায় কোভিড-19 এর ভ্যাকসিন ট্রায়ালগুলি বন্ধ আছে বা এটি বাধাগ্রস্ত হচ্ছে, সেটি মোটেও ঠিক নয়। তো দ্বিতীয় আরেকটি ব্যাপার আছে, আপনারা যদি মডার্না ট্রায়াল মডার্নার পাবলিকেশনটি দেখেন, সেখানে দেখবেন যে তারা কত দ্রুত সময়ের ভিতরে কাজটি শেষ করতে পেরেছে। কারণ আমি একটি তথ্য দিচ্ছি, আপনারা মডার্নার যে পিয়ার রিভিউ জার্নাল পাবলিকেশন হয়েছে নেচারে, সেটি দেখলে আপনারা দেখতে পাবেন তারা 15 দিনের একটি ট্রায়াল করেছে মার্চ মাসে, এবং মার্চ মাসের 19 তারিখে তারা সেই রেজাল্টটি পেয়েছে 15 দিন শেষে মাইসে, এবং সেই ট্রায়ালটি 19 তারিখে পাওয়ার পরে 20 তারিখেই তারা কিন্তু আইএনডি সাবমিশন করেছে এফডিএ তে, এবং সেই সাবমিশনের পরিপ্রেক্ষিতে তার 10 দিন বা 12 দিনের মাথায় কিন্তু তারা অনুমতি পেয়েছে, এবং তার কি বলা যায় 1 সপ্তাহ পরে মে মাসের ভিতরেই কিন্তু তারা তাদের ক্লিনিক্যাল ট্রায়াল মার্চ এপ্রিল মে, আমি একটু জাস্ট 1 মিনিট আমাকে জাস্ট এ মোমেন্ট, আমি আপনারা যদি চান আমার কাছে তথ্য আছে, আমি স্ক্রিনও শেয়ার করতে পারবো আপনাকে দেখানোর জন্য যে আমি যা বলছি সেটি কিন্তু তথ্যভিত্তিক। এখানে তারা মার্চের 16 তারিখে তারা ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে, এবং মে 29 তারা ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। তো তাদের কিন্তু যে পাবলিকেশনটি সেটি এসেছে জুন মাসে তারা 11 তারিখে তারা পিয়ার রিভিউ জার্নালে জমা দেয়নি, তারা সেটি কিন্তু বায়ো আর্কাইভে জমা দিয়েছিল। আর তাদের পিয়ার রিভিউ জার্নালের নেচারের পাবলিকেশনটি এসেছে জুলাইয়ের শেষে, জুলাই 30 তারিখ। তো এটি থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি আসলে পিয়ার রিভিউ জার্নালে পাবলিকেশনটি এসেনশিয়াল নয়, এবং যদি কর্তৃপক্ষর সদিচ্ছা থাকে তাহলে খুব দ্রুত সময় কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল করা সম্ভব। আর যে সময়টি আমরা বলছি যে 3 মাসের, এটিও কিন্তু সঠিক তথ্য নয়। আমি মিডিয়াতে পরিষ্কারভাবে বলেছি যে ক্লিনিক্যাল ট্রায়ালটি করতে এক্সপেরিমেন্ট করার সময়টি হচ্ছে 5 মাস। আমরা কিন্তু এটি অক্সফোর্ডের কথা বলেন বা মডার্নার কথা বলেন বা ফাইজারের কথা বলেন, এরকম অনেকগুলি বড় যারা ট্রায়াল সম্পন্ন করেছে তাদের প্রোটোকল দেখেই কথাটি বলছি। তো আমি পরিষ্কারভাবে বলেছি এর মাঝে যে ব্যবস্থাপনা এবং অনুমোদনের ব্যাপারটি, এটি কিন্তু এই 5 মাস সময়ের ভিতরে নেই। এই কথাটিও আমি কিন্তু আরো 1 মাস আগে বলেছি। তো সুতরাং এই সমস্ত জিনিসগুলি যদি আমরা একসাথে মিলাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 5 মাসের কাজ আমরা কি 5 মাসে শেষ করতে পারছি কি পারছি না, এর উপর ভিত্তি করেই কিন্তু ভ্যাকসিনটি বাজারে আসবে কি আসবে না সেই দিনক্ষণটি নির্ভর করছে। এটি কিন্তু শুধু এখন আমাদের হাতে নয়, আমি বারবার এই কথাটি বলছি। তো আমরা আমাদের টেকনোলজি নিয়ে রেডি আছি, তো সেটি যদি আমরা অনুমোদন পাই ক্লিনিক্যাল ট্রায়ালের, আমরা অবশ্যই অগ্রসর হব, এবং এর ব্যবস্থাপনাটি যদি আসলে খুব ভালোভাবে করা যায় এবং সেটি যদি আমরা অ্যাজাইল ম্যানেজমেন্টের মাধ্যমে করতে পারি, তাহলে এটি দ্রুততম সময়ে করা সম্ভব।
জি, ধন্যবাদ ডক্টর কাকন্নাক। ডক্টর কাকন্নাক, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা ডক্টর সাইদুর রহমানের কথা শুনে আপনার সঙ্গে আবার যুক্ত হবো। আমি জাস্ট একটু অন রেকর্ড একটু আগে যেহেতু বলেছি, আমার কথার পরেই আপনি বলেছেন, আমি এই জায়গাটা জাস্ট ক্লিয়ারলি আপনারা খেয়াল করবেন। আমি বলেছি যে মানে পিয়ার রিভিউ না হলে পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তখন এথিক্যাল কমিটিকে ওই রিভিউর এক্সস্টিভ কাজটা করতে হয়। আমি ঠিক এক্স্যাক্টলি এই কথাটা বলেছি, এবং আমি বলেছি যে এটা মোটেই মিন করেন, আপনি এখন একটু আগে রেকর্ড আপনি শুনলেই দেখতে পাবেন, শুনতে পারবেন। আমি স্পষ্ট বলেছি যে এটা কোনো প্রিরিকুইজিট শব্দটাও বলিনি, আমি এটা বাধ্যবাধকতাও বলিনি, স্পষ্ট বলেছি আমি যে যদি এটা একটা পিয়ার রিভিউ জার্নালের এডিটোরিয়াল বোর্ডের ওনারা এই এক্সস্টিভ কাজটা করেন বড় বড় সায়েন্টিস্টরা, তাহলে রিভিউ করবেন যারা, তাদের জন্য কাজটা সহজ হবে। আমি জাস্ট এই কথাটাই বলেছি, তা না হলে সেটা এক্সস্টিভ হয়ে যাবে এবং রিভিউ বোর্ড এথিক্যাল রিভিউ বোর্ডটিকে তখন ওই র ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে। এই কথাটা একদম স্পষ্ট বলেছি। সো আপনারা ডাটাটা জমা দেন, একদম নিশ্চিত থাকেন যে বাংলাদেশে, আমি বলেছি যে আমরা তো খুবই ডেসপারেট বাংলাদেশ, অতএব আপনাদের র ডাটা দিলে সেই ডাটা আসলে রিভিউ বোর্ড নিশ্চয়ই তারা এক্সস্টিভ হলেও এটা রিভিউ করবে এবং ডাটাটা দেখে পারমিশন দিবে। তবে মডার্না বা যে এক্সাম্পলগুলো বলেছেন খেয়াল রাখতে হবে, ওখানে কিন্তু একটা বিশেষ অবস্থা বিরাজ করছিল তখন। এই মুহূর্তে কিন্তু 90 যখন নাকি মলিকুল চলে আসছে আর যখন নাকি কোনো মলিকুল আসে নেই, ডেসপারেটনেসটা অনেক কম বেশি পার্থক্য ছিল। তখন তারা ডেসপারেট ছিল অনেক অনেক কম ডাটাতে। তারপরও আপনি নিশ্চয়ই জানেন যে মডার্নার সিইও সহ বেশ কয়েকজন ওই সময় বিভিন্ন ধরনের ম্যানিপুলেশনের অভিযোগে এখনো অভিযুক্ত আছেন। এগুলো আসলে আমরা অন মিডিয়া বলা উচিত না, কিন্তু তারপরও এগুলো খেয়াল রাখা দরকার যে এই তাড়াহুড়া করতে গিয়ে আসলে মানুষকে ঝুঁকির মধ্যে না ফেলাই ভালো। আমাদের যদি 1 মাস বেশি সময় লাগে, এটাতে আসলে তেমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলে আমার মনে হয় না। আর এই ব্যাপারটা আমাকে মিসকোট করে ফেলেছেন আপনি ডক্টর কানুননাথ। জি স্যার, আমি ডক্টর কানুননাথের সঙ্গে যুক্ত হব, তার আগে একটু জানতে চাইছি, এই যে স্যার আপনি যে তাড়াহুড়ার কথা বলছেন না, বাংলাদেশ ও সারা পৃথিবী কি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে যে ভ্যাকসিনটা নিয়ে কবে দ্রুত পাবো আমরা, এরকম বিষয় কাজ করছে? এটা প্রধানত আমি একদম স্পষ্ট বলি যে এখানে $24 বিলিয়ন আসলে একটা বড় ফান্ড তৈরি হয়েছে। ভ্যাকসিন সাধারণত বিক্রি হয় লক্ষের অঙ্কে, আর এবার ভ্যাকসিন বিক্রি হবে কোটির অঙ্কে, মানে কোটি সংখ্যার কোটি কোটি ডোজ। এটা কখনোই পৃথিবীতে এইভাবে ঘটে না। 300 কোটি, আমরা ধরে নিচ্ছি 500 থেকে 550 কোটি মানুষকে যদি ভ্যাকসিন দিতে হয়, যদি প্রায় সবগুলো ভ্যাকসিন 2টো ডোজ, তার মানে 1100 কোটি ডোজ ভ্যাকসিন। এবং এটা কেউ বলে না এখন পর্যন্ত 1 বছরের বেশি প্রোটেকশন দেয়। তার মানে আপনি ভাবেন প্রতি বছর যদি 1100 কোটি ডোজের ভ্যাকসিনের বাজার হয়, এই বাজার, এই বিশাল বাজারের কারণে এই রেস, এই বাজারের এই মুনাফার কারণে এই প্রতিযোগিতা, এবং এই মুনাফাই আসলে সকল ধরনের রেগুলেশন। ফেজ 1-2 মার্চ করানো হয়েছে প্রায় অধিকাংশ রিসার্চগুলোতে, ক্লিনিক্যাল ট্রায়ালে ফেজ 1-2কে। তার মানে আমরা যখন সেফটি দেখে তারপরে এফিকেসি দেখার কথা, সেফটি এফিকেসি সাইড বাই সাইড দেখতেছেন। তার মানে আপনি যার মধ্যে এফিকেসি দেখতেছেন, কারণ সেফটি দেখার কথা আপনার 100-এর মতো লোক, এফিকেসি দেখার কথা 1000-এর মতো মানুষের মধ্যে। এখন আপনি একই সাথে দুইটা দেখা আরম্ভ করলে এই 1000 মানুষের মধ্যে যখন সেফটি কনসার্নটা হবে, 1000 মানুষ এক্সট্রা রিস্কে এক্সপোজ হয়ে যাচ্ছে। সো এই যে কাজগুলো করা হলো, এবং যেখানে 30,000 দেখা হতো সাধারণত, সেখানে এবার 10,000 থেকে 30,000-এর মধ্যে, কেউ 11,000, কেউ 12,000, কেউ 15,000 লোকের মধ্যে এটা দেখে করছে। যেখানে প্রচুর রেশিয়াল ভেরিয়েশন দেখার কথা, সেই জায়গাগুলোতে ওয়েভ করে দেওয়া হচ্ছে না। অ্যাডাল্ট পপুলেশন দেখে 55 পর্যন্ত দেখে পারমিশন দেওয়া হবে। আমরা বলতে চাচ্ছি যে আসলে 3টা মাত্র আমরা দেখেছি ইনিশিয়েটিভ যারা বলেছে যে এটা নট ফর প্রফিট। যে জন্য আপনি দেখবেন এই ভ্যাকসিনের প্রাইস রেঞ্জটা খেয়াল করেন, $4 থেকে $147 হিসাবে ক্লেম করেছে। এটা একটা অ্যাবসার্ড রেঞ্জ, মানে কোনো একটা জিনিস, একটি রোগের প্রতিষেধক হচ্ছে অ্যাবসার্ড একটা রেঞ্জ, যেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে তার মানে যারা নট ফর প্রফিট করেছে তারা এটা $4 দিতে পারে, যারা ফর প্রফিট করেছে তারা $35 থেকে $145 পর্যন্ত দেয়। সো এই যে এই বেসিক্যালি গ্লোবাল এই যে $24 বিলিয়ন প্রথম রাউন্ডের মুনাফার এই টাকাটা নেওয়ার জন্যই বেসিক্যালি এই রেসটা এবং এই তাড়াহুড়াটা এই কারণে। ধন্যবাদ স্যার। আপনার সঙ্গে যুক্ত রাশেদ, আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই। এই যে এর আগে আপনি আপনার রিপোর্টে বেশ কয়েকজনের সাক্ষাৎকার দেখিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে গবেষণায় বরাদ্দ কম, যথেষ্ট পরিমাণে মানসম্পন্ন সায়েন্টিস্ট আছেন। আমাদের সঙ্গে স্যার আছেন, স্যারও গবেষণা করেন, আমি স্যারের কাছে জানতে চাইব। তো বরাদ্দ পেলে তারা বিশ্বমানের গবেষণা করতে সক্ষম, তো বরাদ্দ কম এটি আমি স্বীকার করে নিচ্ছি। স্বীকার করে নিয়েই বলছি, আপনাকে প্রশ্নটি রাখছি এই কারণে, অক্সফোর্ড একটি বিশ্ববিদ্যালয়, তারা যখন ভ্যাকসিন নিয়ে গবেষণা করে, আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তখন হ্যান্ড স্যানিটাইজার বানায়। এই হচ্ছে আমাদের গবেষণার দৌড়। তো বরাদ্দের কারণেই আমাদের গবেষণা এগুচ্ছে না, এই যুক্তি কতটুকু যুক্তিপূর্ণ আপনার কাছে কি মনে হয়? না,
সেটা ওভারঅল আপনার যেটা বলছেন সেটা ওভারঅল চিন্তা করতে গেলে আপনার কথাটাই রাইট, কিন্তু আসলে এই মুহূর্তে আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে তারা এই সময়টাতে শুধুমাত্র গবেষণা না, শুধুমাত্র যে এই ভ্যাকসিন গবেষণা বা অন্য বিষয় না, তারা কিন্তু আসলে এই পুরো বিশেষ করে বেশ কিছু বিভাগ যারা আসলে এই জেনেটিক সায়েন্স বা অন্যান্য এই বিষয় নিয়ে কাজ করছেন, তারা কিন্তু আসলে আমাকে যেটা বলেছেন তাদের দাবি অনুযায়ী যে তারা মন্ত্রণালয়ে নক করেছেন যে আমরা কাজ করতে চাই, এই সময়টাতে আমাদের কাজে লাগাতে পারেন, আমাদের এই রিসোর্স আছে, আমাদের তাদের যে মেধা যেটা সেটা তো একটা বড় অ্যাসেট, আমাদের এই লোকবল আছে যারা এইগুলো করতে পারে, কিন্তু তারা বলছেন যে তারা আসলে কোনো ধরনের কোনো রেসপন্স পায়নি। এবং সবচেয়ে একটা বড় কথা, আমাদের কিন্তু বেশ কয়েকটি কমিটি হয়েছে, বেশ কয়েকটি বিষয় নিয়ে কাজ করেছে, বিশেষ সবাই কিন্তু চিকিৎসা নিয়ে, এই পিপিই কেনা, মাস্ক কেনা, স্যানিটাইজার কেনা, এই সব বিষয় নিয়ে, হাসপাতাল বানানো, এইগুলো বিষয় নিয়ে রিসার্চ নিয়ে বা রিসার্চ করবে এ নিয়ে তো আসলে কোনো কমিটি বা কোনো কমিটিতে একটা ওপেন প্ল্যাটফর্মও রাখতে পারতো যে যারা যারা এই করোনা নিয়ে বিচ্ছিন্নভাবে কাজ করছেন তারা এসে এখানে আপনারা এই প্ল্যাটফর্মে অ্যাক্ট হতে পারেন। কারণ মূল বিষয়টি আসলে আমাদের গবেষণার দিকে গুরুত্ব দেওয়ার সংস্কৃতি আমাদের গড়ে ওঠে একদমই না। এর একটা উদাহরণ, আমি যেমন সায়েন্স ল্যাবের যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার সঙ্গে তার সঙ্গে যে কথা, তিনি বললেন যে তিনি একটা বড় সময় অপেক্ষা করেছিলেন তাকে একটা সরকারি প্রতিষ্ঠান তাকে স্যাম্পল কে দিবে। তিনি একদম মোটামুটি অনেক বড় লেভেলে যোগাযোগ করেও তারা যে গবেষণা করবে সেই স্যাম্পলটুকু পায়নি। অবশেষে ওই যে রেফারেল সেন্টার যেটি রয়েছে তারা তাদের সঙ্গে এক হয়ে তারা এসে কাজ করে। তারপরে ধন্যবাদ রাশেদ, আমার হাতে সময় খুব বেশি না, আমি ডক্টর কাকন নাগের সঙ্গে অল্প কথা জানতে চাই। ডক্টর কাকন নাগ, এই যে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিনা এরকম প্রশ্ন তো উঠছে কিছু জায়গা থেকে, আবার যে দর্শক একটু জানতে চেয়েছিলেন যে যেই ভ্যাকসিনটি আবিষ্কৃত হতে যাচ্ছে সেটি একেবারেই যে মানুষের জন্য কার্যকরী হবে বা কোনো ভেজাল থাকবে না, সেই নিশ্চয়তা কতটুকু তারা পাবেন, খুব সংক্ষেপে বলবেন। সরবরাহের বিষয়টা আর কি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ঔষধের যে নিরাপত্তাটি, এটি কিন্তু ঔষধ প্রশাসনের আইন দ্বারাই নিয়ন্ত্রিত। সুতরাং ঔষধগুলি একটা সেফটি প্যাকেজিং এর ভিতর দিয়ে যায়, টেম্পার প্রুফ। সুতরাং যে ওষুধটি বাজারে আসে সেটি টেম্পার প্রুফ মোড়কে আসে, টেম্পার প্রুফ প্যাকেজে থাকে। সুতরাং ক্রেতা যদি সেটি দেখে কনফার্ম হয়ে নেন তাহলে আর এই প্রতারণার ব্যাপারটি থাকে না। এর ছাড়াও আমাদের বর্তমানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটেও একটি সঠিক ঔষধ কিভাবে পাওয়া যায় সেটি কিন্তু অনলাইনে দেখারও ব্যবস্থা আছে। সুতরাং আমরা কিন্তু বেশ আধুনিক হয়ে গেছি। সুতরাং যে কোনো ঔষধ ক্রেতাই সেটি কিন্তু আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন। আমাদের সহকর্মী রাশেদ একটি আমি একটু একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। আপনি যেমন বলছিলেন যে এখন আসলে আপনাদের হাতে কিছু নেই, এই দিকে আপনার কথা অনুযায়ী এই পাশের কোর্টেই আসলে বল, তো সেই হিসাবেই আমি জানতে চাচ্ছি আপনারা তো এখন পর্যন্ত সিআরও, আপনাদের যে কালক্ষেপণ একটা বড় সময় নষ্ট করছেন সিআরও নিয়োগের ক্ষেত্রে, সেটি আসলে এখনো হয়ে উঠছে না কেন? আপনারা তো এখন পর্যন্ত যে জায়গায় যাওয়া হচ্ছে সময় নেই। ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটি হচ্ছে কি, আমাদের যে সিআরওর সক্ষমতার ব্যাপারটি আছে, এটি একটি আসলে খুবই রহস্যময় ব্যাপার। আমরা চেষ্টা করতেছি অনেক দিন যাবত, আজকে প্রায় 2 মাস হচ্ছে আমরা সিআরওর সাথে নেগোশিয়েট করতে চাচ্ছি এবং আমরা এখন শেষ পর্যায়ে এসে গেছি। আশা করছি আমরা এই সপ্তাহের ভিতরে আমরা আপনাদের কাছে সেই সিআরওর সাথে আমরা চুক্তিবদ্ধ হব এবং সেটি আপনাদেরকে ঘোষণা করতে পারবো। ধন্যবাদ ডক্টর কাকন নাগ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমরা তারপরে আশাবাদী হতে চাই, হয়তোবা আমরা সমালোচনা যেগুলো করছি সেগুলো ভালোর জন্যই করছি, কাজটি নির্ভুলক সেটি সবাই চাই। আমরা আশাবাদী হতে চাই যে বাংলাদেশ সহ পৃথিবী একটি ভ্যাকসিনের দেখা পাবে, সে আশার কথা দিয়ে শেষ করবো আমি। মানে আমরা যদি বলি যে ভ্যাকসিন অবশ্যই বাংলাদেশ সহ পৃথিবী সবাই ভ্যাকসিন পাবে, কিন্তু এইখানে একটা ব্যাপার একটু স্পষ্ট মনে রাখা ভালো আসলে, যে আমরা বাংলাদেশ সহ প্রায় 90 থেকে 100টি দেশ ভ্যাকসিন পাবে, সেটির সংখ্যা হবে সেই দেশের জনগোষ্ঠীর যতজনের ভ্যাকসিন দরকার তার 5 থেকে 20 ভাগের মধ্যে শতকরা। অতএব 80 থেকে 95 ভাগ মানুষ ভ্যাকসিন পাবে না। এটা মোটামুটিভাবে এই মুহূর্তের যে কাঠামো, এই মুহূর্তে মানে পৃথিবীব্যাপী যতটুকু ব্যবস্থাপনা আছে তাতে এই প্রায় 100টি দেশে শতকরা 80 ভাগ লোকের ভ্যাকসিনের কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ তৈরি হয়নি। অতএব ভ্যাকসিন একটি দেশ পাবে বলতে যদি সেই দেশে 1 লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয় সেটাকে পাবে বলা হয়, তাহলে আসলে এটা ভুল তথ্য, ভুল মেসেজ যাবে। আসলে ভ্যাকসিন শুধুমাত্র তখনই প্রোটেকশন দিবে, এই কথাটা স্পষ্ট হওয়া দরকার, যখন আসলে একটা পার্টিকুলার প্রপোর্শন অফ পপুলেশন প্রোটেক্টেড, তখন আসলে এটা সকল মানুষকে প্রোটেক্ট করে। অতএব এবার আমরা আশঙ্কা ব্যক্ত করতে চাই যে এইভাবে ভ্যাকসিন এই মূল্যে এবং এই কাঠামোতে যদি বিতরণ করা হয় তাহলে পৃথিবীর 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ভ্যাকসিন প্রাপ্ত কতগুলো দেশ, ভ্যাকসিন পায়নি কতগুলো দেশ।
স্যার, তবে আমরা আশা করি সবাই ভ্যাকসিন পাক। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর কাকন নাগ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী রাশেদ লিমনকে সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য। এছাড়া অধ্যাপক ডক্টর সাইদুর রহমান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।